নিশুতি রাত। ওই মহিলাটা একা একা চলছিল গ্রামের পথে। হঠাৎ করে দেখা যায় গ্রামের ওই জঙ্গলে ভরা নদীতে নৌকার মধ্যে উঠে বসে মহিলাটা, এবং ওই আধা মানুষ আধা শয়তান জীবটা ওর নৌকাটাকে দড়ি দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। তাকে ফিসফিস করে বলে, মেয়েটাকে বাঁচিয়ে রেখেছিস কেন? বাড়িতে গিয়ে মেরে ফেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু AHT স্টোরি। 4টা অদ্ভুত গ্রাম, 4টা আজব কাহিনী এই মুভিতে, এবং এই মুভির শেষে গিয়ে এই 4টা কাহিনী একসাথে মিশে যায়। বাচ্চা জন্মালেই নাকি জঙ্গলে জ্যান্ত কবর দেয় লোকটা। কেনই বা সাপের সাথে ফুলসজ্জা করতে হয় ওই অদ্ভুত গ্রামে? হয়তো এই মুভিটা আগে দেখে থাকবে, কিন্তু যেভাবে এক্সপ্লেইন করা হয়েছে তা আগে শোনোনি। মুভির মধ্যে আছে কিছু লুকোনো মিনিং, যেগুলো মুভির শেষে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। একটা সেরা ইন্ডিয়ান অ্যাসামিস মাস্টারপিস মুভি কথা নদী। গল্প শুরু হয়, দেখা যায় পুনাই নামের এই লোকটা রাতের বেলায় ঘন অন্ধকারে জঙ্গলের ভেতরে মশাল হাতে নিয়ে আর কোলে একটা ছোট্ট দুধের শিশুকে নিয়ে এগিয়ে চলতে থাকে। আশেপাশে কেমন সব আওয়াজ ভেসে আসছিল। শিশুটাকে হঠাৎ করে এক জায়গায় এসে মাটিতে শুইয়ে দেয় এবং কিছুটা দূরে একটা গর্ত করতে শুরু করে। গর্ত খোঁড়া হয়ে গেলে সে শিশুটাকে এনে ওই গর্তের মধ্যে শুইয়ে দেয়। তাড়াহুড়ো করে ওই জ্যান্ত শিশুটার উপরে মাটি চাপা দিতে শুরু করে। বাচ্চাটা কাঁদছিল আর তাকে জ্যান্ত কবর দিচ্ছিল এই নরপিশাচটা। কিন্তু লোকটা ওই বাচ্চাটাকে মাটিতে কেন পুঁতে দিল? বাচ্চাটা কি হয়? শোনা যায় বাচ্চাটা নাকি ওর নিজেরই, কিন্তু এইভাবে মেরে ফেলার কারণ কি? তো যাই হোক, অন্যদিকে দেখা যায় একজন শাড়ির ব্যবসায়ী, নাম দেবীনাথ। তার মেয়ের নাম তেজিমোলা আর স্ত্রীর নাম স্নেহী। সে কিছুদিনের জন্য ব্যবসার কারণে অন্য একটা গ্রামে যাচ্ছে, এবং যাওয়ার আগে সে অদ্ভুতভাবে তার বউয়ের দিকে তাকিয়ে বলে, আমি প্রথমবার আমার মেয়ে তেজিমোলাকে তোমার কাছে রেখে যাচ্ছি। জানো তো, একটা সন্তান তার মায়ের কাছে নিরাপদ থাকে। কথাগুলো বলার কারণ ছিল একটা। দেখা যায় দেবীনাথ চলে যাওয়ার পর তেজিমোলাকে জোরে এক থাপ্পড় মারে স্নেহী। দৃশ্য পাল্টায়, দেখা যায় কেতকী নামের এই মহিলাটাকে। মহিলা শাড়ি বোনে, তবে অদ্ভুত ব্যাপার, একটা চালতা ফল, একটা চালতা সবসময় এই মহিলাটার পেছনে পেছনে নিজে নিজে গড়িয়ে চলতে থাকে। আশেপাশে মানুষ ঠাট্টা করে জিনিসটা দেখে, কিন্তু দেখে বোঝা যায় চালতাটার ভিতরে যেন প্রাণ আছে। একটা ফলের ভিতরে প্রাণ কি করে সম্ভব? এই সমস্ত কিছু দেখে গ্রামের লোকেরা কেতকীকে ডাইনি বলে। তারা ভাবে হয়তো জাদুটোনা করতে পারে কেতকী, এবং এই জন্য চালতাটা ওরকম করে তার পেছনে পেছনে চলতে থাকে। ওদিকে দেখা যায় এক ভয়ঙ্কর অদ্ভুত দৃশ্য। জঙ্গলের মধ্যে গ্রামের কিছু লোক মিলে কি যেন একটা শিকার করছে। জগন্নাথ নামে এক মহাজনের সাথে তার বাড়ির দিকে রওনা দেয় তারা। কিছুক্ষণ পরে গ্রামের অন্যান্য লোকেদের মুখে শোনা যায়, এই মহাজন জগন্নাথের মেয়ের নাকি অজগরের সাথে বিয়ে। হ্যাঁ, একটা সাপের সাথে বিয়ে। বোঝা যায় এই অজগর সাপটাকে ধরতেই সে লোকজন জোগাড় করেই জঙ্গলে গিয়েছিল। গ্রামের রাস্তাঘাটে কান পাতলে শোনা যায় মহাজন নাকি পাগল হয়ে গেছে, গ্রামবাসীরা বলে। কিন্তু জেনে বুঝে কেউ কেন একটা ভয়ঙ্কর সাপের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আস্তে আস্তে পাওয়া যাবে। ওদিকে দেখা যায় তেজিমোলা তার বাড়ির উঠানটা ঝাড় দিচ্ছিল। এমন সময় তার এক বন্ধুর সঙ্গে জলপাই তুলতে যাওয়ার কথা শুনে তার মা স্নেহী তাকে একটা মোটা কঞ্চি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। তেজিমোলা প্রচন্ড চিৎকার করতে থাকে, কিন্তু স্নেহী তবু তাকে রেহাই দেয় না। ঘর থেকে বেরোতে চাইলে সে তেজিমোলাকে টেনে হিচড়ে নিয়ে ঘরের ভেতরে যায়। এবং সেদিন রাতের বেলায় এই স্নেহীর আলাদা রূপ দেখা যায়। লোকচক্ষুর আড়ালে সে নিশুতি রাতে একা একাই জলা জংলা জায়গাটায় আসে, আর তারপর ওখানে আগে থেকে রাখা একটা নৌকার উপরে উঠে পড়ে। দেখা যায় নৌকাটাকে সে নিজে চালাচ্ছে না, নৌকার মধ্যে একটা দড়ি বাঁধা আছে, আর ওই পাশে বসে আছে একটা বিকট দেখতে মানুষ। লোকটার হাতে বড় বড় নখ, কোমর অব্দি চুল, আর চোখ দুটো যেন জল জল করছিল। লোকটা সেই নৌকাটাকে দড়ি দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। স্নেহীকে কেমন ভাঙা ভাঙা খোনা গলা জিজ্ঞেস করে, তোর বর তো চলে গেছে, তাহলে মন খারাপ কেন? স্নেহী বলে, ও তো গেছে, কিন্তু আপুরটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে। লোকটা কিভাবে বলে ওঠে, চিন্তা কি, ও তো তোর সৎ মেয়ে, ওকে নিয়ে ভাবিস না। অনেকদিন পর তোকে আমার কাছে রাতের বেলায় পেয়েছি, রাতটা নষ্ট করিস না। বোঝা যায় স্নেহী হলো দেবীনাথের দ্বিতীয় স্ত্রী। তেজিমোলা তার নিজের সন্তান নয়, এবং স্নেহী তেজিমোলাকে যে ঘৃণা করে সেটা দেবীনাথ খুব ভালো করেই জানতো, এবং এই জন্য সে সেদিন যাওয়ার সময় বলে গেছিল যে মেয়েকে প্রথমবার তোমার কাছে রেখে যাচ্ছি, এবং আমি জানি মেয়ে মায়ের কাছেই সুরক্ষিত থাকে। কিন্তু ব্যাপার ছিল সম্পূর্ণ উল্টো। দেবীনাথ বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তেজিমোলাকে প্রতিদিন অত্যাচার করতে থাকে, এমনকি কখনো কখনো তাকে জোর করে কেঁচো পর্যন্ত খাইয়ে দেওয়া হয় মাটির থেকে নিয়ে। তো যাই হোক, স্নেহী যে ওই রহস্যজনক দৈত্যের মতো মানুষটার সঙ্গে দেখা করতে গেল, লোকটা আসলে কে, লোকটার পরিচয় পরে পাওয়া যাবে। ওদিকে দেখা যায় বেশ কয়েক মাস পর ওই লোকটা যাকে মুভির একদম শুরুতে দেখা গেছিল জঙ্গলে এসে একটা ছোট্ট শিশুকে কবর দিতে, সে আবারও একটা দুধের শিশুকে জঙ্গলে নিয়ে আসে, একইভাবে মাটি খোঁড়ে এবং একইভাবে এই বাচ্চাটাকেও মাটি চাপা দেয় জ্যান্ত। তার কিছু মাস পর আবার একটা বাচ্চাকে সে একইভাবে মাটি চাপা দেয়। কেন বারবার এই লোকটা এই শিশুগুলোকে মাটি চাপা দিচ্ছে? ওদিকে দেখা যায় জগন্নাথ মহাজনের বউকে, যার নাম ধনেশ্বরী। তো সে তার হবু অজগর জামাই। তো যাই হোক, শুনতে অদ্ভুত লাগলেও সেই অজগরটাই জামাই ছিল তার। অজগর মেয়ে পটিয়ে ফেলছে চারিদিকে, আমার ভাগ্য দেখো। তো যাই হোক, সে তার জামাইকে বরণ করে বিশেষভাবে আপ্যায়ন করতে থাকে, এবং জানা যায় যে ধনেশ্বরী কেন তার মেয়েকে একটা অজগরের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আসলে জগন্নাথের ছিল দুটো বউ। হ্যাঁ, জগন্নাথ লাকি মানুষ ছিল। কিছুদিন আগে তার প্রথম স্ত্রীর মেয়ে চম্পাবতীর এক অজগরের সঙ্গে বিয়ে হয়, এবং বিয়ের পর দিন সকালবেলায় ওই অজগরকে কোথাও খুঁজে না পাওয়া গেলেও দেখা যায় সেই সাপটা গায়েব হওয়ার আগে জগন্নাথের প্রথম বউয়ের মেয়ের গা ভর্তি গয়না দিয়ে গেছে। এবং এটা দেখে জগন্নাথের দ্বিতীয় স্ত্রী ধনেশ্বরী প্রচন্ড লোভে পড়ে যায় যে আমার মেয়েকেও যদি আমি অজগরের সঙ্গে বিয়ে দিই, হতে পারে সেই সাপটার আশীর্বাদে হয়তো পরের দিন আমার মেয়েরও গা ভর্তি গয়না হয়ে যাবে। এবং কথায় বলে লোভ ভয়ানক জিনিস।
লোভে পড়ে হিংসুটে লোভী ধনেশ্বরী তার মেয়ে বনলতিকাকেও জোর করে অজগরের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই জন্যই ওই সাপটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওদিকে দেখা যায় স্নেহি তেজিমুলার উপর নিজের অত্যাচার চালাতে থাকে। তেজিমুলা তাকে একদিন করুণ কণ্ঠে জিজ্ঞেস করে, মা আমায় ঘেন্না কেন করো? আমি তো তোমার মেয়ে হই। সোহনি প্রচন্ড রেগে গিয়ে বলে, তুই আমার মেয়ে নোস। আমাকে বিয়ে করার সময় তোর বাবা বলেছিল আমাকে নাকি তার ঘরে রানী করে রাখবে। রানী তো হলামই না, উল্টো সারা জীবনের জন্য তোর চাকরানি হয়ে গেলাম। তোকে দেখাশোনা করতে হয়, তোর বাবাকে দেখাশোনা করতে হয়। তাই আমি যেদিন শুনতে পেলাম তোর বাবা এখান থেকে অনেক দূরে যাচ্ছে সেদিনই ঠিক করে নিয়েছিলাম এই কটা দিন আমার মনে ঝাল মিটিয়ে নেব। দেখ তোর সাথে কি কি করি আমি। এই বলে তেজিমুলাকে সে একটা কেন্ন খাইয়ে দেয় এবং তারপরে তাকে এক ফোঁটাও জল দেয় না। উল্টো সেই জলের ঘটিটা তার সামনে উল্টে সবগুলো জল ফেলে দেয়। বাচ্চা মেয়েটা অসহায়ের মতো বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। ওদিকে দেখা যায় তার বাবা অর্থাৎ দেবীনাথ দূরের একটা গ্রামে শাড়ি কেনার জন্য গেছে। আর সে যে গ্রামে গেছে এবং যার কাছ থেকে শাড়ি কিনতে গেছে সেটার অন্য কেউ নয়, সেটা হলো সেই কেতকী, অর্থাৎ যার পেছনে পেছনে ওই জ্যান্ত চালতাটা ঘুরে বেড়ায়। দেবীনাথ যখন ওই চালতাটাকে নিজের চোখে দেখে তার মধ্যে একটা অদ্ভুত কৌতূহল কাজ করে। কেতকী এবং সেই চালতার ব্যাপারে সে বিশেষ আগ্রহ দেখাতে শুরু করে। আসলে এক কথায় বলতে গেলে মুভিতে যে 4টা আলাদা আলাদা কাহিনী চলছে এবং 3টে গ্রাম দেখানো হয়েছে, এই 3টে গ্রামই বিশাল রহস্যজনক, অদ্ভুত এখানকার মানুষজন। তো যাই হোক, চালতার রহস্যের ব্যাপারে কেতকী দেবীনাথকে কিছু বলতে চায় না। দেবীনাথের কিন্তু কৌতূহল কমে না। সে বলে, ভয় কি? আমি সব জানি। আমি তো এটাও শুনেছি একটা বেড়ালের বাচ্চা জন্ম দিয়েছিল এক মহিলা। এমনকি জানো, একবার একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে যে মেয়েটাকে পাখিরা বড় করেছে। এরপর আমি এমন একটা গ্রামেও গিয়েছিলাম যেখানে হাঁসের ডিম ফুটে মানুষের বাচ্চা বেরিয়েছিল। এত কিছু দেখেছি আমি এই জীবনে। সুতরাং দয়া করে আমাকে সবটা খুলে বলো, ওই চালতাটা কে? কেতকী এরপর সমস্ত কিছু জানায় যে চালতাটার আসলে রহস্য কি। সে বলে, আর 5টা মেয়ের মতো আমি একসময় গর্ভবতী হয়েছিলাম, কিন্তু যখন আমার বাচ্চা প্রসবের সময় এলো তখন আমার পেট থেকে ওই চালতাটার জন্ম হয়। আমার স্বামী এটা দেখে ভাবে হয়তো আমার মধ্যে কোনো সমস্যা আছে, হয়তো আমার উপরে কোনো ডাইনি ভর করেছে। আমার স্বামী আমাকে লাত মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার সাথে ওই চালতাটাকেও ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেয়। তারপর থেকে হঠাৎ করে আমি লক্ষ্য করতে শুরু করি, আমি যখন যখন এগোতে থাকি চালতাটাও আমার পেছনে পেছনে আসতে থাকে। সে নদী হোক, নালা হোক, পথ হোক, যে কোনো জায়গায়। স্বাভাবিকভাবে প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু একসময় আমি দেখলাম নদী পার হওয়ার জন্য আমি নৌকায় উঠে পড়েছিলাম আর চালতাটা ওই পাশে রয়ে গেছিল। আমি এত দূরে চলে যাচ্ছি দেখে চালতাটা কেমন যেন অস্বস্তি অনুভব করতে থাকে। চালতাটাও জলে ঝাঁপ দেয় এবং জলে ঝাঁপ দেওয়ার পর চালতাটা জলের মধ্যে কেমন করতে থাকে। ওকে দেখার পর আমার বুকে কেমন উথাল পাথাল হতে থাকে। মনে হচ্ছিল চালতা হোক আর যাই হোক আমার সন্তান তো। আমি তাড়াতাড়ি চলে যাই এবং সেই চালতাটাকে নিয়ে আসি। দেবীনাথী কাহিনী শুনে হঠাৎ করে বলে, আমার কেন জানি মনে হচ্ছে তোমার সন্তান ওই চালতাটার ভেতরে লুকিয়ে আছে। কোনো একটা কারণে সে সবার সামনে আসতে চাইছে না, বা হতে পারে তুমি হয়তো ঘুমিয়ে পড়লে সে ওই চালতা থেকে বেরিয়ে আসে এবং তোমার ঘুম থেকে ওঠার আগেই সেই চালতার ভেতরে চলে যায়। কেতকী দেবীনাথের কথা বিশ্বাস করতে চায় না। দেবীনাথ বলে, ভয় কি? আজকে রাতেই দেখা যাক না। দেবীনাথ সেদিন রাতের বেলায় কেতকীর ঘরের মধ্যেই থাকে। চালতাটাকে একটা ঝুড়িতে রেখে তার চারদিকে শুকনো ময়দা ছড়িয়ে দেয়, যাতে সেই চালতা থেকে কেউ যদি বেরোয় তাহলে তার পায়ের ছাপগুলো ময়দার উপর দেখা যায়। পরের দিন সকালবেলায় দেখা যায় ময়দার উপরে কোনো পায়ের ছাপ নেই। দেবীনাথ তখন বলে যে হয়তো চালতার ভেতর থেকে তোমার সন্তান আমাদের কথাবার্তা শুনতে পেয়েছে এবং এই জন্য রাতের বেলা সে বেরিয়ে তো এসেছিল, কিন্তু ওই ময়দার উপরে কোনো পায়ের ছাপ রেখে যায়নি। এটা ভেবে সে কেতকীর ঘরে আরেক রাত থাকতে চায়। আজকে সেই রাত, যে রাতে এটা প্রমাণ হয়ে যাবে যে চালতার ভেতরে আসলে কে থাকে। দুজনকে অবাক করে দিয়ে সেই চালতাটা কেতকীর কথা শুনে কেতকীর কাছে চলে আসে। এদিন রাতের বেলায় দেবীনাথ কেতকীকে বলে, কিছু অপূর্ব জিভে জল আনার মতো খাবার সাজিয়ে রেখে তুমি ঘুমের নাটক করতে থাকো। তারা এই সমস্ত কথাবার্তা বলে ঘর থেকে বেরিয়ে আসার পর ওই চালতাটাকে আর খুঁজে পাওয়া যায় না। কেতকী স্বাভাবিকভাবেই দেবীনাথের উপর প্রচন্ড রেগে যায়, কারণ চালতাটাকে সে নিজের সন্তান ভাবে। সে চিৎকার করে বলে, আপনি এটা কি করলেন? আপনার সমস্ত কথাবার্তা শুনে আমার সন্তান আমার থেকে দূরে চলে গেছে, আপনি এখান থেকে চলে যান। দেবীনাথ সেখান থেকে চলে যায়, কিন্তু সে ভাবতেও পারেনি তার সঙ্গে আরো অনেক কিছু হওয়ার বাকি ছিল। ওদিকে দেখা যায় পুনাই নামের ওই লোকটা যে নাকি বাচ্চাগুলোকে জ্যান্ত খবর দিচ্ছিল, সে আসলে পেশায় একজন জেলে। তার স্ত্রীর নাম মালতী। পুনাইকে নাকি তার মা বাবা মারা যাওয়ার সময় তার কাকার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে বলে গেছিলেন এবং পুনাই তার কাকার সমস্ত কথা মেনে চলে। এমনকি তার কাকা নদীর যেদিকে মাছ ধরার জন্য জাল ফেলতে বলে সেদিকেই সে যায় এবং সত্যি সত্যি নদীর সেদিকে সে প্রচুর মাছ পায়। এবং শোনা যায় তাদের ওই 3 সন্তানকে নাকি তার কাকাই মেরে ফেলতে বলেছিল এবং সেই সন্তানগুলো পুনাইয়ের নিজের সন্তান ছিল। পুনাই তার কাকার কথা এতটাই মেনে চলে অন্ধের মতো যে নির্মমভাবে তার 3 শিশুকে মাটিতে জ্যান্ত কবর দিয়েছিল। বর্তমানে তাদের আরেকটা কন্যা সন্তান হয়েছে। মালতী তার মাকে বলে, হয়তো এবারও পুনাইয়ের কাকা আমাদের এই বাচ্চাটাকে মেরে ফেলার উপদেশ দেবে, কিন্তু মালতী এবার আর চুপ করে সহ্য করবে না। প্রথমে সে তার স্বামীকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তারপরেও যদি তার স্বামী না শোনে তাহলে মালতী ঠিক করে নেয় সেই কাকাকে সে খুন করবে রাতের বেলায়। তার স্বামী বাড়িতে আসার পর তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমার কাকার এইসব কুসংস্কার, আমাদের 3-3টে সন্তানকে তুমি মেরে ফেলেছো, দয়া করে এবার আর করো না। চলো না আমরা অন্য কোনো গ্রামে গিয়ে সুখে সংসার পাতি। কিন্তু পুনাই রাজি হয় না। সে বলে, আমার কাকাকে আমি চিনি, 3টে সন্তানকে মারতে বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমাদের ভালো হবে, আর আমাদের তো কোনো ক্ষতি হয়নি, উল্টে লাভ হয়েছে। আমার ব্যবসায় কত উন্নতি হয়েছে, তাই আমরা আবার এই সন্তানকে নিয়ে কাকার কাছে ফিরে যাব। উপায় না দেখে মালতী ফিরে যাওয়ার জন্য রাজি তো হয়, কিন্তু এবার সে নিজের সঙ্গে লুকিয়ে একটা ছুরি নিয়ে নেয়, কাকাকে হত্যা করবে সে। ওদিকে দেখা যায় সেনিহি তেজিমুলাকে দিনের পর দিন কিছুই খেতে দিত না। তেজিমুলা খেতে চাইলেই বলতো, খাবি? খিদে পেয়েছে? যা বাইরে গিয়ে দেখ, অনেক পোকামাকড় পড়ে আছে। ওই বাচ্চা মেয়েটার পাশে বসে সে বিভিন্ন খাবার খেত, কিন্তু মেয়েটাকে খেতে দিত না। পরদিন রাতের বেলায় সেনিহি আবার ওই অদ্ভুত লোকটার কাছে গেল, যাকে দেখতে অর্ধেক শয়তান অর্ধেক মানুষের মতো। সেই লোকটা আগের মতোই ফিসফিস করে খোনা গলায় বলল, শোন, আমার মনে হয় তোর সৎ মেয়েকে যে কোনোভাবে পৃথিবী থেকে ছড়িয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। তুই কি ভেবেছিস ওর বাবা ফিরে এলেও কিছু বলবে না? চুপ করে থাকবে? মেয়েটাকে যত তাড়াতাড়ি পারিস মেরে ফেল। পরের দিন
জগন্নাথের মেয়ে বনলতিকা, যার কিনা ওই অজগর সাপটার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল, সে ছিল তেজিমোলার বন্ধু। বিয়েতে জগন্নাথের বাড়ি থেকে তেজিমোলাকে নিমন্ত্রণ করতে গেলে স্নেহি তাকে পাঠাতে রাজি হয়ে যায়। তবে স্নেহিকে দেখে মনে হচ্ছিল মাথার মধ্যে কিছু তো একটা ফন্দি করছিল সে। তেজিমোলাকে সে নিজের মায়ের একটা শাড়ি দিয়ে বলে, এই শাড়িটা পরবি, এই শাড়িতে তোকে খুব সুন্দর লাগবে, কিন্তু একটা কথা মনে রাখিস, এই শাড়িটার যেন কিছু না হয়, তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। ঘরে গিয়ে সে যখন তেজিমোলার জন্য ব্যাগ গোছাচ্ছিল, দেখা যায় একটা ইঁদুরকে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় সে। তেজিমোলা যখন বনলতার বাড়িতে গিয়ে বিয়ের আগে ওই শাড়িটা বার করে পরতে যায়, সে দেখে ইঁদুরটা সেই শাড়িটাকে পুরো কেটে ফেলেছে। সে বুঝে যায় বাড়ি ফেরার পর তার কপালে কোন বিপদ আসতে চলেছে। সে ওই বিয়ে বাড়িতে না থেকে শাড়িটা হাতে নিয়ে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা দেয়। ওদিকে দেখা যায় ওই চালতাটাকে। চালতাটা গ্রামের রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে এবং চালতাটার অন্তরে কিছু কথা শোনা যায়। সে নিজে নিজেই বলতে থাকে, আমি জানি আমাকে কেউ চায় না, সবাই আমাকে অদ্ভুত ভাবে, কিন্তু সবাই এটা জানে না যে আমি সব শুনতে পাই, সব দেখতে পাই, আমি বুঝতে পারি। আমি এটাও বুঝতে পারি যে আমি সবার জীবনে একটা দুঃখ হয়ে নেমেছি। আমার জন্য আমার মায়ের জীবন একাকিত্বে ভরে গেছে, তবে সবাই এটা জানে না আমার মন আছে, আমিও ভালোবাসতে পারি। এই চালটার মধ্যে লুকিয়ে থাকি আমি, এই চালটাই আমার জগৎ। এটা শুনে বোঝা যায় যে দেবীনাথের কথাই ঠিক। চালটার ভেতরে থাকা কেতকী সন্তান নিজে থেকে বাইরে বেরিয়ে আসতে চায় না। চালটাটা একটা গাছের নিচে গিয়ে থেমে যায় এবং দেখা যায় গ্রামের কিছু মেয়ে চালটাটা তুলতে আসে। সেই চালটাটাকে নিয়ে যায় এবং দেবীনাথ দেখতে পায় ওই মেয়েগুলো অনেকগুলো চালতা নিয়ে রান্না করতে বসেছে এবং কেতকী সন্তান ওই চালতাটা ঝুড়ি থেকে বেরিয়ে এগোতে শুরু করে। মেয়েগুলো চালতাটাকে ধরতে গেলে দেবীনাথ এসে সেই চালতাটা তুলে নেয় এবং কেতকীর বাড়িতে গিয়ে কেতকীর বাড়ির সামনে গিয়ে ছেড়ে দেয়। কেতকী তার সন্তানকে ফিরে পায়। ওদিকে দেখা যায় জগন্নাথের বাড়ি, যার সঙ্গে ওই অজগর সাপটার বিয়ে হচ্ছিল। বনলতিকার বিয়ের মাছের যোগান দিতে যায় পুনাই, অর্থাৎ ওই জেলেটা যে কিনা নিজের বাচ্চাদেরকে পুঁতে দেয় জঙ্গলে গিয়ে। বিয়ের পুরোহিত এসে জগন্নাথকে বলে, তুই এটা কি করতে যাচ্ছিস? তুই কি পাগল হয়ে গেলি? একটা জঙ্গলি অজগরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিচ্ছিস, তাও আবার গয়নার লোভে? তুই আর তোর দ্বিতীয় স্ত্রী ধনেশ্বরী এটা ভেবেছিলি যে তোর প্রথম স্ত্রীর মেয়েকে অজগরের সঙ্গে বিয়ে দিলে সেই মেয়েকে সেই সাপটা জ্যান্ত গিলে খাবে, এবং এই জন্যই তুই তোর প্রথম স্ত্রীর সাথে তোর যে মেয়েটা আছে যার নাম চম্পাবতী, সেই চম্পাবতীকে তুই অজগরের সঙ্গে বিয়ে দিয়েছিলি। কিন্তু পরের দিন তুই দেখলি যে চম্পাবতী এত গয়নাগাটি পেয়ে গেছে এবং সেই সাপটা গায়েব হয়ে গেছে। অমনি তোর মনের মধ্যে লোভ জেগে উঠলো যে তোর দ্বিতীয় স্ত্রীর মেয়ে অর্থাৎ বনলতিকাকেও তুই একটা অজগরের সঙ্গে বিয়ে দিবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হতেই তো পারে অজগরটা তাকে মেরে ফেললো। এটা শুনে ধনেশ্বরী আরো রেগে যায়। সে বলে, তুমি যদি আমার মেয়ের বিয়ে দিতে না চাও, দরকার পড়লে বাড়ির চাকরকে দিয়ে আমি বিয়ে দেওয়াবো, তবে এই বিয়ে তো আমি করিয়ে ছাড়বো। বনলতিকার বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সব নিয়ম কানুন মেনে তার বিয়ে হয় অজগরের সাথে। আজকের রাত সেই অজগর সাপটার সঙ্গে তার বাসর রাত। সহ্য করা যায়? একটা সাপ হয়ে বাসর রাত কাটাচ্ছে, আর রাতের বেলা আমি মুভি এক্সপ্লেন করে কাটাই। তো যাই হোক, ধনেশ্বরী সেই বাসর রাতের ঘরটার বাইরে বিছানা পেতে শুয়ে পড়ে। মেয়েটা একটু পরপর বলতে থাকে, মা, অজগরটা আমার গায়ের উপরে উঠছে ধীরে ধীরে। তার মা বলতে থাকে, তুই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাক। আস্তে আস্তে সেই অজগর সাপটা তার পা কোমর ছাড়িয়ে বুক অব্দি পৌঁছে যায়। মেয়েটা একসময় ভয়ার্ত গলায় বলে, মা, আমার ভয় লাগছে, আমার কষ্ট হচ্ছে, সাপটা আমাকে অনেক জোরে পেঁচিয়ে ধরছে। তার মাকে দেখা যায় সে খুশি হয়ে বলে, চিন্তা করিস না, ওকে ওর কাজ করতে দে। অজগরটা তো স্বামী হয়, একটু পরে দেখবি তো সারা শরীর জুড়ে সে সোনার অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে। একসময় সব শান্ত হয়ে যায়। ধনেশ্বরী বারবার করে নিজের মেয়েকে ডাকতে থাকে, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। সেই লোভে এতটাই ডুবেছিল যে মেয়েকে বাঁচানোর কথা না ভেবে সে এটা ভাবতে থাকে যে হয়তো সেই অজগর সাপটা তাকে প্রচুর সোনার গয়না দিয়ে দিয়েছে এবং মেয়ে খুশি হয়ে শান্তিতে ঘুমোচ্ছে। পরের দিন সকালবেলায় সে ঘরের মধ্যে ঢোকার পর দেখা যায় সে ঘরের মধ্যে তার মেয়ে বনলতিকা কোথাও নেই। সে অজগর সাপটা সেখানে ছিল। সে অজগর সাপটাকে ধরার পর তার পেট কাটতে দেখা যায় অজগর সাপের পেটের ভেতরে বনলতিকার দেহ। অজগর সাপটা রাতের বেলায় শ্বাসরোধ করে মেয়েটাকে মেরে ফেলেছে এবং তারপর গিলে খেয়েছিল। কথায় বলে, লোভ ধ্বংসের কারণ। ধনেশ্বরীর লোভ ধনেশ্বরীর বিপদ ডেকে নিয়ে এসেছে, তার মেয়ে মারা গেছে। ওদিকে দেখা যায় কেতকী দেবীনাথের বলে যাওয়া কথা মাথায় রেখে সুন্দর সুন্দর সুস্বাদু রান্না করে এবং তারপর চালতাটার দিকে তাকিয়ে বলে, কেমন সন্তান তুই? তোর নিজের মায়ের কাছে আসতে ইচ্ছে করে না? মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? ঠিক আছে, আমি তোকে জোর করবো না, তোর যা ভালো লাগে তুই তাই কর, কিন্তু তোর জন্য এখন থেকে আমি রোজ রান্না করে রেখে দেবো। রাতের বেলায় তুই এই চালতাটা থেকে বেরিয়ে আবার তুই চালতার মধ্যে ঢুকে পড়তে পারিস, কিন্তু খাবারটা খেয়ে নিস। এই বলে একটা থালা সাজিয়ে শুতে গেলে কেতকী সত্যি দেখে যে সে ঘুমিয়ে পড়েছে ভেবে চালতা থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে এবং সে ওই খাবার খেতে শুরু করে। ঠিক তখনই দেবীনাথ চলে আসে এবং তাকে দেখে ওই বাচ্চাটা ঘরের একটা অন্ধকার কোনায় গিয়ে লুকিয়ে চিৎকার করতে থাকে। দেবীনাথ দেখে ওই চালতাটা ফেটে এসে বেরিয়ে এসেছে। দেবীনাথ তাড়াতাড়ি চালতাটার খোলসটাতে আগুন লাগিয়ে দেয় এবং খানিকক্ষণ পর বাচ্চাটার চিৎকার থেমে যায়। কেতকী তাকে নিজের কোলে তুলে নেয়। এই দৃশ্যটার মধ্যে দিয়ে ডিরেক্টর আসলে বোঝাতে চেয়েছেন যে একটা বাচ্চা যেমন জন্ম নেওয়ার সময় মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর বিভিন্ন কারণে কেঁদে ওঠে, একইভাবে এই চালতাটা থেকে বেরোনোর পরেও সেই বাচ্চাটা কাঁদছিল এবং মায়ের সাথে বাচ্চার যে নাড়ি দিয়ে জোড়া দেওয়া থাকে, জন্মের পর সেই নাড়িটা কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখানে ওই চালতার খোসাটা ওই নারীরই রূপ ছিল এবং এই জন্য চালতার খোসাটা পুড়িয়ে দেওয়ার পর সেই বাচ্চাটার কান্নাও থেমে যায়। ওদিকে দেখা যায় পুনাই এবং তার স্ত্রী বাড়িতে গেলে পুনাইয়ের কাকা তাকে বলে, তোর এই সন্তান যে কিনা তোর স্ত্রীর গর্ভে আছে, এই সন্তান তোর বংশের নাম উজ্জ্বল করবে। এই সন্তানের জন্য তোর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে, আর এই সন্তানের নাম হবে ভাগ্যবতী। আর আমাকে ক্ষমা করে দিস বাবা, আমার জন্য তোর আগের 3 সন্তানকে তোর নিজের হাতে বলি দিতে হয়েছে। কিন্তু তোর স্ত্রীর মনে এই প্রশ্ন বারবার করে জেগে উঠছে যে কেন তোর 3টে সন্তানকে আমি জ্যান্ত কবর দিতে বলেছিলাম, ঠিক যেভাবে তোমাদের মনে জেগে উঠেছে এই প্রশ্নটা। তো এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে রাতের বেলায় জঙ্গলের ঠিক ওই জায়গায় যাবি যে জায়গায় তুই বাচ্চাগুলোকে পুঁতে এসেছিলি জ্যান্ত। সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবি এবং তারপর তুই সবকিছু জেনে যাবি। এটা শোনার পর মালতীর হাত থেকে ছুরিটা পড়ে যায়, যে ছুরিটা সে নিজে নিয়ে এসেছিল তার কাকাকে খুন করার জন্য। রাতের বেলা দেখা যায় পুনাইয়ের সাথে মালতীও সেই জঙ্গলে যায়, কারণ সে জানতে চায় যে এমন কোন দোষ ছিল যে আগের 3 সন্তানকে জ্যান্ত কবর দিতে হয়েছিল। তারা গিয়ে সেখানে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। সেই বাচ্চাগুলোর আত্মা কথা বলছিল। তাদের মধ্যে প্রথম বাচ্চাটার আত্মা এক ঠান্ডা কণ্ঠস্বরে বলে, মা,
তোমাদের ওই কাকা যদি আমায় কবর দিতে না বলতো তাহলে 15 বছর বয়সে আমি আমার বাবাকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলতাম। তাদের দ্বিতীয় সন্তানও একইভাবে তার মাকে বলে, মা ওই বুড়োটা অর্থাৎ তোমাদের কাকা আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছে, কারণ আমি বেঁচে থাকলে 14 বছর বয়সেই আমার বাবাকে কুপিয়ে খুন করতাম। এরপর 3 নম্বর সন্তানের আত্মাটা উঠে আসে। সে বলে, সব থেকে ক্ষতি তো আমার করেছে সেই বুড়োটা, বেঁচে থাকলে আমি আমার বাবার সব টাকা পয়সা নিয়ে তাকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। এসব কথা শুনে মালতী আর পুনাই দুজনে আটকে ওঠে এবং বুঝতে পারে সত্যিই তাদের কাকা তাদের ভালোর জন্যই সব কাজ করতে বলেছিল। ওদিকে দেখা যায় তেজিমোলাকে। সে বিয়ে বাড়ি থেকে ফিরে গিয়ে তার মাকে বলে, ইঁদুরে তোমার মায়ের শাড়িটা কেটে দিয়েছে। এটা শুনে সেনেহি কেমন যেন শান্ত হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর মানসিক রোগীর মতো, কারণ শাড়িটাকে সে টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু তেজিমোলাকে কিছু বলে না। রাতের বেলা হঠাৎ করে তেজিমোলাকে গিয়ে সে ঘুম থেকে তোলে এবং বলে, বাইরে বেরিয়ে আয়, আমাকে গম ভাঙার জন্য ঢেকিতে সাহায্য কর। তেজিমোলা অবাক হয়ে যায়, এই নিশুতি রাতে তার মা ঢেকিতে গম ভাঙছে। এবং তারপর দেখা যায় তার মা এত জোরে জোরে ঢেকি চালাতে থাকে, তেজিমোলার ডান হাতের ওপর সে ঢেকিটা পড়ে যায়। ডান হাতটা ভেঙে যায়। তখনই সে যন্ত্রণা কাতরাতে থাকে। সে বলে, মা আমার হাতে খুব ব্যথা হচ্ছে। সেনেহি বলে, তোর তো দুটো হাত আছে, বা হাতটা ব্যবহার কর। খানিকক্ষণের মধ্যে বা হাতের মধ্যে সে ঢেকি ফেলে দেয়। মেয়েটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মা আমার দুটো হাতেই কোনো কাজ করতে পারছি না, আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সেনেহি বলে, তোর তো দুটো পাও আছে, পা দুটো ব্যবহার কর। মেয়েটা যেই ঢেকির সামনে পা দেয় একই রকম ভাবে ঢেকি দিয়ে তার পা দুটো ভেঙে দেওয়া হয়। সেনেহি বলে, এক কাজ কর, তোর মাথা তো আছে, মাথা দিয়ে সাহায্য কর আমাকে, কিন্তু সাহায্য আমাকে করতেই হবে। এই বলে সে তেজিমোলার মাথাটা ঢেকির নিচে রাখে আর বলে, যদি তুই এটা মেনে নিস যে তোর দিদার শাড়িটা তুই ইচ্ছে করে নষ্ট করেছিস, তাহলে তোকে ছেড়ে দেবো। প্রাণের ভয়ে তেজিমোলা এই মিথ্যে অপবাদ মেনেও নেয়। কিন্তু তখনই সেই অদ্ভুত দেখতে দানব লোকটা এসে সেনেহির কানে কানে বলে, এত বড় পাপের ফল ওকে নিজের জীবন দিয়ে চোকাতে হবে, ওকে ছাড়িস না। এই কথা বলা মাত্র ঢেকি চালিয়ে তেজিমোলার মাথাটা থেতলে দেয় সেনেহি। তেজিমোলা মারা যায় এবং তারপর দুজনে মিলে সেই তেজিমোলার দেহটা মাটি চাপা দিয়ে দেয় তারা। ওদিকে দেখা যায় পুনাই আর মালতী তাদের কাকা এবং তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করেছে। ধনেশ্বরীও নিজের লোভে শাস্তি পেয়ে গেছে। কেতকীকে সাহায্য করে দেবীনাথ নিজের বাড়ির পথে রওনা দিয়েছে। আর ওদিকে দেবীনাথের বউ সেনেহিকে দেখা যায় সে তেজিমোলার কবরের সামনে পাথরের মতো বসে আছে। চোখ দেখে মনে হচ্ছিল চোখ প্রায় জলে ভরে গেছে এবং তেজিমোলার কবর থেকে একটা গাছ উঠতে থাকে। এবং মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা এখানে শেষ হয়ে গেল। এখানে একটা বড় প্রশ্ন রেখে যায় যে তেজিমোলার কবরের পাশে কেন সেনেহি গিয়ে বসে আছে? সে তো তেজিমোলাকে সহ্য করতে পারতো না, তাহলে তার কবরের পাশে কেন বসে আছে? আর তার চোখেই বা জল কেন? আর কেনই বা সেই কবর থেকে গাছ উঠছে? দেখো, ডিরেক্টর এই মুভিতে স্পষ্ট করে এসবের উত্তর দেননি, কিন্তু আমি মুভিটাকে দ্বিতীয়বার ফ্রেম বাই ফ্রেম দেখার পর এবং সবকিছু অ্যানালাইজ করার পর, মুভিটা নিয়ে রিসার্চ করার পর যা বুঝতে পারলাম, হতে পারে মানুষ কখন কারো কবরের পাশে চোখে জল আনা অবস্থায় মন খারাপ করে বসে থাকে, যখন তার মধ্যে কষ্ট বা আক্ষেপ থাকে। হতে পারে সেনেহি যে লোকটার সঙ্গে কথা বলতো, আধা দানব আধা মানুষের মতো দেখতে, সেই লোকটা সম্পূর্ণ তার কল্পনা। কারণ সেনেহি সিজোফ্রেনিয়া নামে একটা মানসিক রোগে ভুগছিল। এই মানসিক রোগ হলে মানুষ কল্পনা করতে থাকে এমন কোনো কাল্পনিক চরিত্র যে কিনা তাকে বিভিন্নভাবে চালনা করতে থাকে, এবং সেটা খারাপ দিকে। হতে পারে সেই আধা দানব এবং আধা মানুষের মতো মানুষটা তার সম্পূর্ণ কল্পনা, এবং সেই কাল্পনিক মানুষটাই তাকে দিয়ে এইসব অমানবিক কাজ করাচ্ছিল তার মেয়ের প্রতি। এবং এই মানুষটা যে কাল্পনিক ছিল, এটা 2-3 জায়গায় উদাহরণ দেখতে পাওয়া যায়। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, সেই মানুষটার সাথে কিন্তু সেনেহির কোনো অবৈধ সম্পর্ক দেখানো হয়নি। সেই মানুষটা কেন সেনেহির হেল্প করছে সেই বিষয়েও কিছু দেখানো হয়নি। এবং সেই মানুষটা টাকা পয়সা বা অন্য কিছু লোভও ছিল না, যে কারণে তেজিমোলাকে হত্যা করতে বলা হয়েছে। সুতরাং কোনো উদ্দেশ্য ছাড়া কোনো একটা মানুষ কাউকে খারাপ পথে চালনা করছে, এটা হয় কল্পনা হতে পারে, নয় কোনো শয়তানের কাজ হতে পারে। এবং বর্তমানে সেনেহি সেই মানুষটা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে গেছে, যে কারণে সে তার মেয়ের কবরের পাশে মন খারাপ করে বসে আছে এবং তার চোখ প্রায় জলে ভর্তি। এবার প্রশ্ন আসে যে কবর থেকে যে ওই গাছটা উঠে আসছে সেটা কেন দেখানো হলো? দেখো, এটারও দুটো মিনিং থাকতে পারে। এক, মুভিতে যেরকম কাল্পনিক জিনিস দেখানো হয়েছে, হতে পারে সেই গাছটা বেরিয়ে আসে এবং সেই গাছটা সেনেহি সারা শরীরে পেঁচিয়ে সেনেহিকে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং তার কৃতকর্মে শাস্তি দেয়। এটা গেল কাল্পনিক কারণ। দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো যেহেতু ওটা তেজিমোলারই কবর ছিল এবং তেজিমোলাকে সেনেহি মেরেছিল, এবং সেই কবর থেকে যখন গাছ বেরোচ্ছে, কোনো একটা গাছ যখন মাটি ফুটে বের হয়, সেটা একটা পজিটিভ সাইন বা ভালো কিছু বা এক শুভ কিছু, কারণ কোনো কিছু জন্ম হচ্ছে। যেহেতু সেনেহিকে দেখা যায় ওরকম মন খারাপ করে বসে আছে, এই গাছটা যে বেরোচ্ছিল, হতে পারে সে যে ওই শয়তানের হাত থেকে মুক্তি পেয়ে গেছে সেই কাল্পনিক মানুষটার থেকে, এবং সে যে একটা ভালো মানুষে পরিণত হয়েছে বা পরিণত হচ্ছে আস্তে আস্তে, সেটা এই গাছটাই রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। এই গাছটা সেই কবর থেকে বেরিয়ে আসা মানে তার মেয়ের মৃত্যুর মধ্য দিয়ে সেনেহির মধ্যেও খারাপ গুণগুলো মিটে গিয়ে ভালো দিকে উদয় হয়েছে, এবং এই কারণেই সে তার মেয়ের কবরের পাশে মন খারাপ করে বসে আছে আফসোসবশত। তো এই ছিল ইন্ডিয়ার একটা মাস্টারপিস অ্যাসামিস মুভি কথা নদী। যাই হোক, ভিডিও দেখে আমার মনের মধ্যে প্রচন্ড আফসোস জেগেছে। মানে জঙ্গল থেকে সাপ ধরে এনে বাসরাত করাচ্ছে, আর এদিকে যারা জলজ্যান্ত মানুষ হয়ে ভিডিও বানাচ্ছে শুধু। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।